সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়ে, তাই চন্দ্রিমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা হয়। সে ঠিক করে আজকে সবার জন্য গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা এবং পাঁপড় ভাজা রান্না করবে। তাই সে রান্নাঘরে চলে যায়। কিন্তু সে যখন চাল, ডাল, মশলা, তেলের ডিব্বা খুলে দেখে তখন সে একেবারে অবাক হয়ে যায়। কারণ প্রত্যেকটা ডিব্বার মধ্যে চাল, ডাল, মশলা, তেল কিছুই থাকে না, বরঞ্চ তার বদলে বেশি বেশি করে ম্যাগি রাখা থাকে। এই ডিব্বাগুলোর মধ্যে এত ম্যাগি কি করছে? এগুলো কি ম্যাগি রাখার জায়গা? তাছাড়া এই পরিবারে এত ম্যাগি কে খায়? শুধুমাত্র বিল্টুর পক্ষে তো এত ম্যাগি খাওয়া সম্ভব নয়, কারণ ও তো 10 বছরের বাচ্চা। ঠিক এমন সময় তার বড় যা পিঙ্কি রান্নাঘরে আসে। আরে তোমাকে তো বলা হয়নি, আসলে বর্ষাকালে আমাদের পরিবারের সবাই গরম গরম ম্যাগি খেতে পছন্দ করে। তাই আমরা বর্ষাকালে আর চাল, ডাল, মশলাপাতি কিছুই কিনি না, শুধুমাত্র বেশি বেশি করে ম্যাগি কিনে জমিয়ে রাখি, যাতে যখন ইচ্ছা হয় তখনই আমরা ম্যাগি খেতে পারি। এরকম গোটা বর্ষাকাল জুড়ে তোমাদের ম্যাগি খেতে ভালো লাগে? এত বেশি ম্যাগি খেলে পেটে তো ম্যাগির গাছ উঠবে। আমি প্রত্যেকদিন ম্যাগি খেতে পারবো না। নতুন বিয়ে হয়ে এসেছো, তাই শ্বশুর বাড়ির লোকেরা যা খায় তোমাকেও তাই খেতে হবে। আর শুধুমাত্র এই তো 2 মাস বর্ষাকাল, তুমি 2 মাস ম্যাগি খেতে পারবে না? আজকালকার দিনের মেয়ে রান্না বান্না করতে হবে না, বর্ষাকালে 2 মিনিটে ম্যাগি বানিয়ে দেবে, ব্যাস। আর তো কোনো কাজই নেই, তাহলে এত নাটক কিসের? যাই হোক, আমাদের সবার খিদে পেয়ে গেছে, তাই গরম গরম চিকেন ম্যাগি আর পনির ম্যাগি বানিয়ে ফেলো। বড় জায়ের কথা শুনে চন্দ্রিমা আর কোনো উত্তর করতে পারি না। সে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য গরম গরম ম্যাগি রান্না করে। সবাই মিলে একসাথে বসে ম্যাগি খায়। এভাবে বৃষ্টি পড়লেই চন্দ্রিমা শ্বশুরবাড়ির লোকেরা একেবারে ম্যাগি বলতে পাগল হয়ে ওঠে। এমনই একদিন বিল্টু যখন স্কুলে যাবে তখন সে তার ছোট কাকিমার কাছে আসে। বিল্টু, আমি তোর জন্য চিকেন চাউমিন বানিয়ে দিয়েছি। আজকে স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে মিলেমিশে চাউমিন খাবি, ঠিক আছে? আরে না না কাকিমা, আমি চাউমিন খেতে পছন্দ করি না। একবার আকাশের দিকে তাকাও, কিরকম কালো হয়ে গেছে। আমি যখন টিফিন করব তখন ঝমঝম করে বৃষ্টি পড়বে, আর ঠিক তখন আবার ম্যাগি খেতে ইচ্ছা করবে। তাছাড়া আমি আমার বন্ধুরা মিলে আজকে ম্যাগি পার্টিও করব। তুমি আমাকে বেশি বেশি করে এগ চিকেন ম্যাগি বানিয়ে দাও। প্রত্যেকদিন ম্যাগি নিয়ে যাচ্ছিস, আজকে চাউমিন খেলে কি অসুবিধা হয় বলতো? তুমি ভুল বললে কাকিমা, আমি প্রত্যেকদিন বিভিন্ন রকম স্বাদের ম্যাগি নিয়ে যাচ্ছি। কখনো চিকেন ম্যাগি, কখনো পনির ম্যাগি, কখনো ভেজ ম্যাগি। আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে। আই লাভ মশলাদার ম্যাগি। তাড়াতাড়ি ম্যাগি বানাও, দেরি হয়ে গেল। বিল্টু এই কথা বললে চন্দ্রিমা তার জন্য বেশি বেশি করে ম্যাগি বানিয়ে দেয়, কারণ আজকে বিল্টুর স্কুলের বন্ধুরা ম্যাগি খাবে। কিছুক্ষণ পর বিল্টু ম্যাগি নিয়ে স্কুলে চলে যায়। বিল্টু স্কুলে পৌঁছানোর পরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। তাই বিল্টুর স্কুল থেকে ফোন আসে, কারণ স্কুলে আজকে রেনি ডে ডিক্লেয়ার করা হয়। পিঙ্কি ম্যাডাম, ছেলেকে বাড়ি নিয়ে যান। আজকে ভীষণ বৃষ্টি পড়ছে, তাই অর্ধেক স্টুডেন্টরা স্কুলে আসতেই পারেনি। সেই জন্য আমরা আজকে রেইনি ডে ক্লিয়ার করেছি। আজকে স্কুল ছুটি থাকবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু ও তো পুল গাড়ি করে বাড়ি আসে। ওর গাড়ি পৌঁছে যাবে, ওকে বাড়ি পাঠিয়ে দিন। না না, ও স্কুল কারে করে বাড়ি যেতে চাইছে না, খুব কান্নাকাটি করছে। কেননা আজকে নাকি ও বন্ধুদের সাথে মনসুন পার্টি করতো, কিন্তু আজকে তোর বন্ধুরা কেউ আসেনি আর স্কুলও ছুটি হয়ে গেছে, তাই ও কিছুতেই বাড়ি যেতে চাইছে না। প্রিন্সিপাল স্যার এই কথা বললে পিঙ্কি তাড়াতাড়ি করে স্কুলে যায় এবং সে বিল্টুকে নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে যাওয়ার পরও বিল্টু খুবই মন খারাপ করে, কারণ সে বন্ধুদের সঙ্গে ম্যাগি পার্টি করতে পারেনি। এমন সময় বাইরে আরো জোরে বৃষ্টি শুরু হয়। তাই চন্দ্রিমা ঠিক করে সে গরম গরম মাটন বিরিয়ানি রান্না করবে, তাহলে হয়তো বিল্টুর মন ভালো হবে। কিন্তু বৌমা, আজকে দুপুরবেলা আমরা সবাই ম্যাগি পার্টি করব, তাই তোমাকে বিরিয়ানি রান্না করতে হবে না। তুমি সকালবেলা বিল্টুকে টিফিনে অনেকগুলো ম্যাগি রান্না করে দিয়েছিলে, সেগুলো বেশ ঠান্ডা হয়ে কেকের মতো হয়ে গেছে। ওরকম কেক ম্যাগি খেতে আমাদের খুব ভালো লাগে। ইস, আপনারা এখন ওই ঠান্ডা হয়ে জমে যাওয়া ম্যাগি খাবেন? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এই বলে চন্দ্রিমা সবাইকে ঠান্ডা হয়ে যাওয়া কেকের মতো ম্যাগি পরিবেশন করে খাওয়ায়। শ্বশুরবাড়ির পাল্লায় পড়ে চন্দ্রিমাকে ওরকম ম্যাগি খেতে হয়, কিন্তু তার মোটেই ভালো লাগে না। এভাবে বর্ষাকালে প্রত্যেক দিন চন্দ্রিমার শ্বশুরবাড়ির লোকেরা সারাদিন বিভিন্ন রকম ম্যাগি খায়। এমনকি সকাল বিকেল চায়ের সাথে তারা বিস্কুটের বদলে ক্রিস্পি ম্যাগি খেতে পছন্দ করে। দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে।
একদিন বাইরে ঝমঝম করে বৃষ্টি হলে চন্দ্রিমার শ্বশুরবাড়ির লোকেরা ঠিক করে তারা আজকে বৃষ্টিতে ভিজবে। মা, প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম একটুও কমছে না। তাই চলুন আজকে আমরা সবাই মিলে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে আসি। সেই ছোটবেলায় বৃষ্টিতে ভিজতাম, কিন্তু এখন আর বৃষ্টি ভেজা হয় না। এই বলে তারা সবাই মিলে ছাদে গিয়ে ভালো মতো বৃষ্টিতে ভেজে। তারা সবাই বৃষ্টিতে ভিজে খুবই আনন্দ করে। এভাবে বৃষ্টি ভেজা হয়ে গেলে তারা যখন নিচে এসে ফ্রেশ হয়ে চা খেতে বসে, তখন বৃষ্টিতে ভিজে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, পেটে ছুঁচো দৌড়াদৌড়ি করছে। ছোট বৌমা, আমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে এসো। মা, আমি সবার জন্য কালকে পিৎজা বানিয়েছিলাম, একটা গোটা পিৎজা ফ্রিজে আছে, ওটা গরম করে নিয়ে আসছি। হ্যাঁ, ভালোই হবে, কিন্তু তুমি একটা কাজ করো, প্রথমে বেশি করে চিকেন ম্যাগি বানিয়ে ফেলো, তারপর সেই ম্যাগি পিৎজার উপর দিয়ে নিয়ে এসো। আমরা অনেকদিন ম্যাগি পিৎজা খাইনি। পিঙ্কির কথা শুনে চন্দ্রিমা মনে মনে ভীষণ রেগে যায়, কারণ সে তার শ্বশুরবাড়ির লোকেদের মাথা থেকে কিছুতেই ম্যাগির ভূত নামাতে পারে না। দেখতে দেখতে এভাবে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কেটে যায়। আর চন্দ্রিমা যেহেতু বর্ষাকালে পাহাড় ভ্রমণ করতে পছন্দ করে, তাই তার স্বামী রাহুল পরিবারের সবার জন্য পাহাড়ের টিকিট কেটে ফেলে। বর্ষাকালে পাহাড়ে ঘুরতে যেতে পারবে বলে চন্দ্রিমা খুবই খুশি হয়। তারা ট্রেনে করে একসাথে পাহাড়ে গিয়ে পৌঁছায়। স্টেশনে নামা মাত্রই তারা যখন দেখে গরম গরম ম্যাগি বিক্রি হচ্ছে, তখন তারা কিছুতেই লোভ সামলাতে পারে না। সত্যি বর্ষাকালে পাহাড়ে আসার একটাই মজা, কারণ এখানে বিভিন্ন রকম ম্যাগি খেতে পাওয়া যায়। ওই দেখো, স্টেশনে গরম গরম ম্যাগি বিক্রি হচ্ছে। চলো সবাই মিলে আগে ম্যাগি খাই, তারপর হোটেলে যাব। রাহুল, আমি ভালো করে বুঝতে পারছি তুমি ইচ্ছা করে আমাকে পাহাড়ে ঘুরতে নিয়ে এসেছো, তাই তো, যাতে তোমার পরিবার এই বর্ষাকালে পাহাড়ের ম্যাগি খেতে পারে। তুমি বেকার বেকার আমি ভুল বলছো। আমরা সবাই মিলে তো পাহাড়ে ঘুরতে এসেছি, আর পাহাড়ে তো সবাই সবসময় ম্যাগি খাই, এটাই তো পাহাড়ের খাবার স্পেশালিটি। তুমি রাগ করো না, তুমি পাহাড়ে ঘুরবে আর আমরা ম্যাগি খাবো। রাহুলের কথা শুনে চন্দ্রিমা আরো বেশি রেগে যায়। তাই চন্দ্রিমা তারপর থেকে একা একা ঘুরে বেড়ায়, কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় শুধু ভালো ভালো ম্যাগি খেতে ব্যস্ত হয়ে পড়ে। আজকে আমি কমলালেবুর বাগানে ঘুরতে যাব, তাই তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না না, কমলালেবুর বাগানে ঘুরতে গেলে হবে না। কালকে আমি খোঁজ নিয়েছি, আমাদের হোটেলের পাশে একটা জায়গায় ম্যাগি ফেস্টিভ্যাল আছে। আমরা সবাই মিলে আজকে ম্যাগি ফেস্টিভ্যালেই যাব। তোমরা যদি এখানে এসেও ম্যাগি পাগলামি শুরু করো, তাহলে বর্ষাকালে পাহাড়ে ঘুরতে আসার মানে কি? আর তুমি যেখানে ম্যাগি ফেস্টিভ্যালের কথা বলছো, সেখানে আজকে ভীষণ বৃষ্টি হবে। এই জলকাদার মধ্যে পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার তো কোনো মানেই হয় না। আরে ঠিক আছে, বড় বৌদি যখন বলছে তাহলে গিয়ে দেখা যাক না কি হয়। তাছাড়া পাহাড়ের গোল মার্কেট থেকে আমরা অনেকগুলো বড় বড় ছাতা রেনকোট কিনে এনেছি, তাই বৃষ্টি হলেও কোনো রকম অসুবিধা হবে না। রাহুল এই কথা বললে পিঙ্কি এবং তার পরিবারের সবাই খুব খুশি হয়। তারা রেনকোট পরে ছাতা মাথায় দিয়ে পাহাড়ে জলকাদা পেরিয়ে ম্যাগি ফেস্টিভ্যালে গিয়ে পৌঁছায়। সেখানে বিভিন্ন রকম ম্যাগি দেখে তারা লোভ সামলাতে পারে না। তারা বেশি বেশি করে ম্যাগি খেতে শুরু করে। এভাবে প্রত্যেকদিন বৃষ্টির মধ্যে তারা পাহাড়ে এদিক ওদিক সেদিক ঘুরে শুধুমাত্র ম্যাগি খায়। এমনকি তারা মোমো পর্যন্ত খেতে চায় না। আর মোমো অর্ডার করা হলেও তার মধ্যে তারা বেশি করে ম্যাগি মিশিয়ে খেয়ে নেয়। পাহাড়ে এভাবেই দেখতে দেখতে 5 দিন কেটে যায়। একদিন তারা রাত্রিবেলা হোটেলের বাইরে ম্যাগি ডিনার করতে যাবে, এমন সময় সবজি, আজকে রাত্রিবেলা হোটেলের বাইরে যাবেন না, বাইরে বৃষ্টিতে ধস নেমেছে, ল্যান্ডস্লাইড হয়েছে, বিপদ হতে পারে। পুলিশ এসে সবাইকে হোটেলের বাইরে বেরোতে বারণ করেছে। আজকে বরং আপনারা হোটেলেই ডিনার করে নিন। তোমার হোটেলে ম্যাগি পাওয়া যায় না? আমরা ম্যাগি ছাড়া তো কিছুই খাই না। বর্ষাকালে পাহাড়ে ঘুরতে এসেছি, আর রাত্রিবেলা ম্যাগি খাবো না, তা কি করে হয়? না না, বাইরে যাবেন না। আমি দেখেছি আপনারা এসে থেকে অনেকবার ম্যাগি খেয়েছেন, তাই আজকের ম্যাগি খেতে হবে না। আমি আপনাদেরকে বরং ধুপ্পা বানিয়ে দিচ্ছি, খেয়ে নিন। হোটেলের গেটকিপার তাদেরকে বারবার বারণ করলেও চন্দ্রিমা শ্বশুরবাড়ির পরিবার কিছুই শুনতে চায় না। তারা বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে রাত্রিবেলা ম্যাগি খেতে চলে যায়। চন্দ্রিমা যেতে না চাইলেও তাকে জোর করে ম্যাগি খাওয়াতে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাত্রিবেলা বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় চন্দ্রিমার ভীষণই ভয় লাগে। তোমাদের ম্যাগি খাওয়ার লোভের কারণে আজকে আমাকে মরতে বসতে হবে দেখছি। ইস, কি বাজে বৃষ্টি হচ্ছে, আর তোমরা ম্যাগি খাওয়ার জন্য এত দূরে দৌড়ে আসলে। এখনই হোটেলে ফিরে চলো, ওয়েদার কন্ডিশন কিন্তু আরো খারাপ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, চন্দ্রিমা ঠিক কথাই বলছে। আমরাও এই হোটেলের গেটকিপারের কথা না শুনে খুব ভুল করেছি। চারিদিকে ভয়াবহ বাজ পড়ছে, বৃষ্টিও হচ্ছে। আমার ভীষণ ভয় করছে। বিল্টু তো কান্নাকাটি শুরু করেছে। আসলে পাহাড়ের খারাপ অবস্থা দেখে বিল্টু খুবই ভয় পেয়ে যায়। তাই সে হোটেলে ফিরে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করতে থাকে। এই রাহুল, এবার কি হবে রে? আমরা কি শেষ পর্যন্ত পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার লোভে মারা পড়বো নাকি? আমার খুব ভয় করছে। আমাদের ম্যাগি খাওয়া মাথায় থাক। ঈশ্বর করুক আমরা যেন তাড়াতাড়ি হোটেল পৌঁছাতে পারি। এমন সময় কোথা থেকে যেন টর্চের আলো তাদের গাড়ির উপর এসে পড়ে। ওই দেখো, আলো দেখা যাচ্ছে। কেউ মনে হয় আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসছে। কিন্তু এই নির্জন পাহাড়ি রাস্তায় এত বৃষ্টির মধ্যে এখানে কে আসলো? তারা সবাই দেখে যে ভুটান বাবু পুলিশ নিয়ে তাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। পুলিশ বাহিনী চন্দ্রিমা এবং তার শ্বশুরবাড়ির পরিবারকে উদ্ধার করে আবার হোটেলে ফিরিয়ে নিয়ে যায়। আমি বুঝতেই পেরেছিলাম যে আপনারা ম্যাগি খাওয়ার চক্করে কোনো একটা বড় বিপদের সম্মুখীন হতে পারেন। সেই জন্যই আপনারা বেরোনোর পরপরই পুলিশকে ইনফর্ম করে দিয়েছিলাম। তারপর তাদেরকে নিয়ে এই পাহাড়ি রাস্তায় উপস্থিত হয়। ভাগ্যিস আপনি ঠিক সময় গিয়েছিলেন। আমরা এত বৃষ্টিতে ভিজেছি যে আমাদের শরীর খারাপ করেছে। গাড়ির মধ্যে বৃষ্টির জল ঢুকে একাকার হয়ে গিয়েছিল। পরের দিন চন্দ্রিমা এবং তার পরিবারের লোকেরা ফ্লাইটে করে শহরে ফিরে যায়। কিন্তু তারা আর কখনোই বর্ষাকালে ম্যাগি খাওয়ার জন্য পাগলামি করে না। বৌমা, রুটি করতে আর কতক্ষণ লাগবে? উঠেছো তো সেই কোন সকালে। আটা নিয়ে আটার দিকে এভাবে তাকিয়ে দেখছো কি? তাড়াতাড়ি আটা মেখে দুটো রুটি করে দাও, খুব খিদে পাচ্ছে আমার। হ্যাঁ মা, এই তো এখনই করছি। আসলে জামা কাপড় ধুয়ে হাতটা খুব ব্যথা করছিল। ঠিক আছে, আমি আমার ঘরে গিয়ে একটু টিভি দেখছি। রুটি হয়ে গেলে আমার ঘরে এসে দিয়ে যাবে। ঠিক আছে মা। গায়ত্রী দেবী নিজের রুমে গিয়ে টিভি দেখতে শুরু করে। কিছুক্ষণ পর, বৌমা, দুটো রুটি করতে আর কদিন সময় নেবে শুনি? এবার কি রুটি খাওয়ার জন্য তপস্যা করতে হবে? এই তো মা, হয়ে গেছে। এই নিন, রুটি তরকারি খেয়ে নিন। পটলের তরকারিতে নুন হয়নি একটু, খাওয়া যাচ্ছে না একদম। যাও, নুন এনে দাও। নূপুর তার শাশুড়ি মাকে নুন এনে দিয়ে আবার রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে মোহিত এসে বলে, নূপুর, আমার টিফিন রেডি হলো নাকি বেরিয়ে যাব? এই তো হয়ে গেছে। দাঁড়াও একটু, স্যালাড কেটে টিফিনে ভরা বাকি আছে শুধু। স্যালাড ছাড়া তো তুমি আবার খাবার খেতেই পারো না। বৌমা, এক কাপ চা দিয়ে যাও মা, অনেকক্ষণ ধরে চা চাইছি তো। হ্যাঁ বাবা, দিচ্ছি দিচ্ছি। দূর, এই বাড়িতে আসার পর থেকে কাজ আর কাজ, একটুও শান্তিতে কেউ বসতে দেয় না। বিয়ে করে চাকরি পরিণত হয়ে গেছি। জানি না কবে আমি এই কাজকর্ম থেকে মুক্তি পাবো। নূপুরদের বাড়িতে কোনো কাজের লোক না থাকায় তাদের বাড়ির সমস্ত কাজ নূপুরকেই করতে হতো। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন নূপুর বসে বসে নিউজ পেপার পড়ছিল। তখন ঘরের কাজকর্ম থেকে রেহাই পাওয়ার জন্য বাড়ির বৌমা করলো প্রেগনেন্ট হওয়ার মিথ্যা নাটক। আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া, আগে আমার মাথায় আসেনি কেন? নূপুর খুব খুশি মনে তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা দেখুন না, সকাল থেকে খুব মাথাটা ঘুরছে। মাথাটা বড্ড বেশি ভারী ভারী হয়ে আছে, আর বেশ কয়েকবার বমিও হলো। আমার মাকে ফোন করে বলতে, মা বলল নাকি খুশির খবর আসতে চলেছে। বৌমা, তোমার মা ঠিকই বলেছে, তুমি মা হতে চলেছো আর আমি ঠাকুমা। দাঁড়াও, আমি এখনই সবাইকে ফোন করে খবরটা জানাচ্ছি। নূপুর কিছু না বলে জামা কাপড় নিয়ে ওয়াশিং মেশিনের কাছে যায়, কিন্তু সে কিছু না করেই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তাকে দেখে গায়ত্রী দেবী বলে, বৌমা, কি হলো? তুমি মাথায় হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? মা, আমার মাথাটা খুব ভারী হয়ে আছে। হ্যাঁ বৌমা, প্রথম প্রথম একটু এরকম হবেই। তুমি এসব ছাড়ো, আমি জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছি, তুমি ঘরে গিয়ে রেস্ট করো। কিন্তু মা, দুপুরের রান্নাও যে করতে হবে। মোহিত তো আবার আজকে বিরিয়ানি খাবে বলেছে। আরে পাগলি মেয়ে, আমি করে নেব, রান্নাও আমি করব। তুমি যাও, ঘরে গিয়ে আরাম করো। নূপুর তার ঘরে চলে যায়। আমার বুদ্ধিটা দারুণ কাজ করেছে। এবার থেকে কোনো কাজ নয়, অনলি খাওয়া দাওয়া আর ঘুম। নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ি এবার।
সেদিন থেকে নূপুর সব সময় শুয়ে শুয়ে সময় কাটাতো। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। একদিন সে ইউটিউবে একটি ভিডিও দেখতে দেখতে বলে, ও বুঝলাম, 3 মাসে প্রেগনেন্ট মেয়েদের একটু পেট বাইরে বেরিয়ে আসে। এই তো, এই ওড়নাটা গোল করে পেটে লাগিয়ে রাখি, কেউ বুঝতে পারবে না কিছু। পরে অনলাইন থেকে একটা ফেক প্রেগন্যান্সি বেলি কিনে নেব। নূপুর, কই তুমি? আমি একটু আসছি, আজকে আমার বন্ধুদের সঙ্গে ক্লাবে পার্টি আছে, আমার আসতে একটু লেট হবে। এই দাঁড়াও, আসছি মানে আমিও যাব তোমার সঙ্গে। তুমি একা একা যাবে কেন? হ্যাঁ দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। না বৌমা, তুমি কোথাও যাবে না। এই অবস্থায় তুমি নাইট ক্লাবে পার্টি করতে যাবে? তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে যেতে দেব? হ্যাঁ বাবা মোহিত, তুই যা, বৌমার কথা বাদ দে। দূর বাবা, প্রেগনেন্ট হওয়ার নাটক করেও তো ফেসে গেলাম দেখছি। কি সুন্দর আমিও মোহিতের সঙ্গে পার্টিতে যেতাম, সারাদিন শুয়ে শুয়ে আমার গা হাত পা সব ব্যথা করছে। দূর, ভালো লাগে না। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে নূপুর সত্যি সত্যি বিরক্ত হয়ে উঠেছিল, কিন্তু তার কিছু করারও ছিল না। 2-3 দিন পর। গায়ত্রী, মনে আছে দিদি ফোন করেছিল? দিদির মেয়ের বিয়ের দিন তো চলেই এলো। 2 দিন পর মেহেন্দি গায়ে হলুদের অনুষ্ঠান আছে, বারবার ফোন করছে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, কালকেই আমরা বেরিয়ে পড়বো তাহলে। অত তো যেতেও তো সময় লাগবে, কিন্তু বৌমাকে নিয়েই তো চিন্তা। এক কাজ করি, চম্পাকে ডেকে নিয়ে কদিন বৌমার সঙ্গে থাকতে বলি। মোহিতকে তো আমাদের সঙ্গে যেতেই হবে, না হলে আবার গাড়ি কে চালাবে? মা, আমিও যাব আপনাদের সঙ্গে। বিয়ের পর তো এটা প্রথম বিয়ের অনুষ্ঠানের নেমন্তন্ন পেলাম। আমিও যাব। আমি একা একা বাড়িতে কি করব? না বৌমা, তোমাকে এই অবস্থায় অত দূরে জার্নি করে কিছুতেই নিয়ে যাওয়া সম্ভব নয়। তোমার শরীর খারাপ করবে তো। তুমি তোমার বোন চম্পাকে ডেকে নাও, কদিন আমরা থাকবো না তো, ও তোমার খেয়াল রাখবে। দূর বাবা, এ তো দেখছি এরা আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না। আমার বিয়ে বাড়ি যেতে, পার্টিতে যেতে, অনুষ্ঠান বাড়িতে যেতে খুব ভালো লাগে। এবার কি করি? মা, আমার কিছু হবে না, আমি খুব সাবধানে থাকবো। প্লিজ আমাকে নিয়ে চলুন না। আপনাদের ছাড়া আমি কিভাবে থাকবো বলুন? মা, নিয়ে চলো না, আমি গাড়ি আস্তে আস্তেই চালাবো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ গায়ত্রী, বৌমার যখন এত ইচ্ছা করছে তখন নিয়ে চলো না। আচ্ছা, এই সময় আবার মনের ইচ্ছা মেরে দেওয়াটাও ঠিক হবে না। ঠিক আছে বৌমা, তুমিও চলো আমাদের সঙ্গে, কিন্তু ওখানে গিয়ে একদম বেশি লাফালাফি করবে না, বলে দিলাম। এটা শুনে নূপুর খুব খুশি হয়ে যায়, কিন্তু সে মনে মনে একটু টেনশনও করতে থাকে। যাবো তো বলে দিলাম, কিন্তু ওখানে গিয়ে যদি সবার সামনে আমার সত্যিটা বেরিয়ে যায় তখন কি হবে? পরের দিনই তারা অনুষ্ঠান বাড়িতে গিয়ে উপস্থিত হয়। গায়ত্রী দেবী নূপুরকে একটা জায়গায় চুপ করে শান্তভাবে বসতে বলে। নূপুর বসে বসে বিরক্ত হচ্ছিল। হঠাৎই অনুষ্ঠান বাড়িতে ডিজে বাজতে শুরু করে। সবাই নাচানাচি আরম্ভ করে দেয়। নূপুরও নিজেকে আর আটকে রাখতে পারেনি, সেও সবার সঙ্গে গিয়ে নাচতে শুরু করে। এই গায়ত্রী, তোর বৌমাকে দেখেছিস? এরকম গর্ভবতী অবস্থায় কিভাবে নাচানাচি করছে? তোর বৌমাকে তো দেখে মনেই হচ্ছে না যে 3 মাস চলছে। বৌমা, এসব কি হচ্ছে? তুমি কি পাগল হয়ে গেলে? এই অবস্থায় তুমি নাচ করছো? এই জন্য তোমাকে নিয়ে আসতে চাইনি আমি। না মা, আসলে রূপা বৌদি নাচের জন্য জোর করছিল বলে ওই একটু আর কি। হে, ঠিক আছে মা, আমি আর নাচবো না, সরি। বিয়ে বাড়িতে এসে ডান্সও করতে পারছি না রে বাবা। যাই, একটু ফ্রুট স্যালাড খাই। বৌমা, তুমি পেঁপে খাচ্ছ কেন? কি সর্বনাশ, ভাগ্যিস আমি দেখতে পেলাম। কেন মা, পেঁপে নিয়ে কি সমস্যা হলো আবার? তুমি জানো না, গর্ভবতী মেয়েদের পেঁপে খেতে নেই, এতে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। না, আসলে আমি জানতাম না তো। উফ, মিথ্যে প্রেগনেন্ট হয়েও তো দেখছি অনেক জ্বালাই পড়লাম। এই নূপুর, একটু এদিকে এসো তো। বৌমা যাও, রূপা ডাকছে তোমাকে। নূপুর তার রূপা বৌদির কাছে যেতে গিয়েই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে দেয়। যদিও ডাক্তারের আসার আগেই নূপুরের জ্ঞান ফিরে আসে। ডাক্তার আসার কথা শুনে সে খুব টেনশনে পড়ে যায়। হে উপরওয়ালা, আজকে আমি শেষ, আজকে সবার সামনে আমি ধরা পড়বো। এবার কি করি আমি?
মা, আমি ঠিক আছি, ডাক্তার ডাকার কোনো দরকার নেই। তুমি বেশি না বকে চুপ করে শুয়ে থাকো। ওই তো ডাক্তার ম্যাডামও এসে গেছেন। আসুন ম্যাডাম। ডাক্তার নূপুরের ভালো করে চেক আপ করার পর বলে, ভয়ের কিছু নেই, ওনার 3 মাস চলছে। উইকনেসের জন্য মাথাটা ঘুরে গেছে, ভালো করে রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। এটা শুনে নূপুর খুব অবাক হয়। ম্যাডাম, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট নাকি? আপনি এসব কি বলছেন? বৌমা, এসব আবার কি প্রশ্ন করছো? ঠিক আছে, ইনজেকশনের এফেক্ট হতে পারে, আপনারা এনার ভালো করে খেয়াল রাখবেন। কিছুদিনের মধ্যেই তারা সবাই অনুষ্ঠান বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরে আসে। তুমি সব কাজ বুঝে নিয়েছো তো? ঘরের কোনো কাজ তোমাকে করতে হবে না, ঘরের সব কাজ আমি করে নেব। তোমার কাজ হলো ভালো করে আমার বৌমার খেয়াল রাখা, ওর কখন কি দরকার পড়ে ঠিকমতো খাওয়ানো, ওষুধ খাওয়ানো, সবকিছু তোমার দায়িত্ব, কেমন? আপনি আবার আয়া মাসিকে শুধু শুধু রাখতে গেলেন কেন? আর বাবা, এত খেলনা জামা কাপড় কিনে এনেছেন কেন আপনি? কেন মানে, আমার নাতি নাতি আসতে চলেছে, কয়েক মাসের অপেক্ষা শুধু। আমি আগে থেকেই তো সব রেডি করে রাখছি। আর আমিও বসের সঙ্গে কথা বলে কিছুদিন ছুটি নিয়ে নেব, এই সময়টা নূপুরের সঙ্গে থাকা উচিত। এসব দেখে নূপুরের চোখে জল চলে আসে। হে উপরওয়ালা, আমার পরিবারের সবাই আমাকে কত ভালোবাসে। আমার একটুখানি শরীর খারাপ করেছে বলে সবাই কত উদ্বিগ্ন হয়ে পড়েছে, আর আমি এই মানুষগুলোকেই ঠকানোর চেষ্টা করছিলাম। কিন্তু উপরওয়ালা, তুমি সত্যি সত্যি আমাকে মা হওয়ার সৌভাগ্য করে দিলে। পৃথিবীতে মা হওয়ার অনুভূতিটা সমস্ত অনুভূতিকেই হার মানায়। নূপুর মনে মনে তার ভুল বুঝতে পারে। সকলের কাছে সে মনে মনে ক্ষমা চেয়ে নেয়। তাদের সবাইকে সে পাশে পেয়ে অনেক খুশি হয়। দেখতে দেখতে তার ডেলিভারির ডেট চলে আসে এবং সে একটি সুন্দর ফুটফুটে মেয়ে জন্ম দেয়। সবাই ছোট্ট পুচকিকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে।